ওই দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, ওইটা ট্রেলার থেকেই হিট হয়েছে। আমি এখন মানে 100% শাকিব খান ভক্ত। তুফান দেখার পরে না আমি লাইক মানে একটা নায়কের জন্য যেরকম লাগে, শাকিব খান ইজ আ মেগা স্টার। 25 বছরের একটা অভিজ্ঞতা, তার একটা ডেডিকেশন দিয়ে যে সে একটা জায়গাতে এত দিন ধরে কাজ করছে, যে পুরো পর্দায় দেখা যায়। ভয়েস থেকে শুরু করে চাল চলন, ইনোসেন্স, অ্যারোগেন্স সবকিছু আলাদা, একেবারে ভিন্নভাবে করা। এটা আসলে একজন এক্সপিরিয়েন্স অভিনেতার পক্ষে সম্ভব। যে কোনো হোটেলে আমাদেরকে যখন রাখা হয়, যে টিভিটা অন করবা দেখবা যে শাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমা চলছে। কমার্শিয়াল হিরোদের ধরো অনেক বেশি অভিনয় করার তো দরকার নাই, ডান্স করবে, হাঁটবে, চলবে, গোলাগুলি করবে, অ্যাকশন করবে, হয়ে যায়। অনেক আগের সিনেমা, তখন শাকিব ভাই আরো মানে ছোট। মান্না ভাই আর ওনার একটা সিন যেখানে উনি মান্না ভাইকে গুলি করছে, এরা আমার চোখ দিয়ে পানি চলে আসলো অভিনয়টা দেখে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদান সানস লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিপিএস স্পটলাইটে। দর্শক সঙ্গে আছি আমি মৌসুমী মো, আর আমার সঙ্গে রয়েছেন দুষ্টু কোকিল, যিনি ধিমটানা ছন্দে নেচে আপনাদেরকে গেয়ে শোনাবেন কিনে দে রে তুই রেশমি চুরি, নইলে করবো তোর সঙ্গে আড়ি। এই কথাগুলো বলার পর তার পরিচয় দেবার কোনো কারণ নেই দর্শক, কারণ সে দুষ্টু কোকিল তার কোকিল কণ্ঠের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং আমাদের সবার মন জয় করেছেন। আজকে তিনি এসেছেন আড্ডা দিতে, দুষ্টু কোকিলের গল্প শোনাতে। আমাদের সঙ্গে রয়েছেন ভালোবাসার সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। হ্যালো, ওয়েলকাম করছি। থ্যাংক ইউ মো। কেমন আছেন? খুব ভালো আছি এখন। আমাদের আড্ডা তো নিশ্চয়ই জমবে। আমি দুষ্টু কোকিলের বিভিন্ন ক্লিপস দেখছি, কেউ কেউ আবার আলাদা করে পুরো ডান্স পারফরমেন্সটাই একটা ভিডিও করেছে, সেটাও আমি দেখলাম যে আপনি ফেসবুক থেকে শেয়ার করেছেন। এই দুষ্টু কোকিলময় জীবন কেমন চলছে? খুবই ইন্টারেস্টিং, বিকজ একটা গত অ্যাটলিস্ট মিনিমাম 10-12 দিন যাবত প্রতিদিন ঘুম থেকে উঠছি, ইনবক্স আসছে। ও নর্মালি ইনবক্সে যেগুলো থাকে যে কেমন আছো বা অমুক একটা কাজের অফার বা কিছু একটা শোতে সময় দেওয়া যাবে কিনা, হ্যাঁ, বা যে কোনো ফ্রেন্ডরা হয়তো খোঁজ নিচ্ছে। এখানে ইনবক্সে আসছে হচ্ছে অ্যাটাচমেন্ট, লাইক কোনো একটা টিকটক, কোনো একটা রিলস, মানে কত ধরনের ইন্টারেস্টিং রিল বানানো হয়েছে, সেই ভিডিওগুলো আসছে, হোয়াটসঅ্যাপে আসছে। খুবই মজা লাগছে আসলে। গানটা তো একদমই ডিফারেন্ট, বাট গানটা সৃষ্টির গল্প আমি শুনতে চাই। এই গানটা কি মানে সিনেমা তৈরির আগে তৈরি হয়েছিল নাকি পরে? আচ্ছা, এই গানটা বেসিক্যালি এই গানটা অনেক আগে রেডি হয়েছিল। আচ্ছা, এই গানটা হচ্ছে যে আমি আকাশকে ফোন করেছিলাম, আকাশ সেনের সাথে যেহেতু আমার অনেগুলো কাজ হয়েছে, লাইক রেশমি চুরি ওয়াজ আ ব্লাস্ট হিট, and then ও ডিজে, তারপর ধরো আরো অনেকগুলো গান, হেলাদুলা নাচ, বৈশাখী বিকেল বেলায়, ওর সাথে আমার অনেক ভালো ভালো গান হয়েছে। লাস্ট আমি বাংলা আমার প্রাণ একটা গান, এবং সবগুলো কিন্তু একটু ধামাকা টাইপ। হ্যাঁ, তো বাংলা আমার প্রাণ করেছিলাম পয়লা বৈশাখে, ওইটা আমি জাস্ট একটা বাচ্চাদের জন্য করেছি, যে বাচ্চারা অ্যাটলিস্ট সারা জীবন এরকম একটা গান থাকুক বাচ্চাদের জন্য, সেরকম একটা গান। তো আমার মনে হচ্ছিল যেহেতু আমি স্টেজ শো করি, তো গত বছর কবে হবে, ইটস লাইক 9-10 মাস আগে হবে এই গানটা। আমি আকাশকে ফোন করে বললাম, আকাশ এখন তো টাইম হয়েছে, আর একটা গান লাগবে আমার, এখন একটা ব্লাস্ট গান লাগবে। আকাশ সাথে সাথে আমাকে বলে কি, একটা গান পাঠাচ্ছি তোমাকে, শোনো, একটা ডেমো। আচ্ছা, সাথে সাথেও আমাকে জাস্ট একটা ডেমো ভয়েসে এটা পাঠালো, এন্ড আমি বললাম যে ওয়াও, এটা তো আমি নিব। দেন বলে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো, আমাকে জানাও। আবার হয় যে I was busy with other stuffs, shows and all, আমরা তো অনেক কাজে ইনভলভ হয়ে যাই। তো ব্যাক অফ মাই মাইন্ড চলছে, আচ্ছা গানটা কি আমার সাথে যায়। আচ্ছা, এই করতে করতে আবার 1 মাস চলে গেল, আবার আকাশ ফোন করলো, তুমি কি গানটা নিচ্ছ? কারণ আমি একটা মুভির জন্য ওদেরকে বলে রেখেছি, তুমি যদি মানে নাও তাহলে আমাদের অ্যাডভান্সটা ফেরত দিয়ে দিব। 2 মাস পরে আমি ওকে বললাম যে হ্যাঁ আমি নিচ্ছি। তারপর আমি নিয়ে রেখে দিচ্ছি, আবার ভয়েস টয়েস দিচ্ছি না। আচ্ছা, তারপর আমেরিকা যাওয়ার আগে অগাস্টে আমি ভয়েস দিলাম, ভয়েস দিয়ে চলে গেছে। এন্ড দেন সবাই বলতেছে যে মিউজিক ভিডিও করো, এটা মিউজিক ভিডিও করার জন্য। বাট আমার কাছে মনে হচ্ছিল যে এই গানটার যে লিরিকটা, ইটস আ ভেরি ডান্স নাম্বার, বাট আমার সাথে যায় না। ইটস লাইক মোর অফ আ আইটেম সং। তা আমি ফারিয়াকে বললাম যে ফারিয়ার খুব পছন্দ। তখন কি টাকাটা বের হয়েছে? ও টাকা তুই আমার কলিজা যা, ওটা তো আগে বের হয়ে গেছে, তো এই লাস্ট ইয়ারের কথা।
তো ফারিয়া যখনই গাড়িতে উঠে কোনো তোমার নতুন গানটা শুনি না তো গাড়িতে শুনে আর বলে কি উফ এটাতেই নাইচে ফাটাই দেওয়া যাবে, মানে খুব খুশি আর কি যে খুব সুন্দর। ফারিয়াকে বললাম ফারিয়াকে করবা কিনা, কারণ কিন্তু ফারিয়া তো আসলে মিউজিক ভিডিও, ওর নিজের মিউজিক ভিডিও করো অ্যাজ আ হিরোইন, ও সিনেমার জন্য তো আমি খুব একটা প্রেশারও দেই না ওকে, হয়তো ফ্রেন্ড হিসেবে হ্যাঁ বলে দিবে, বাট ওর জন্য এটা ঠিক হবে না। এরকম চিন্তা করতে করতে একদিন রোজার মধ্যে রাফি বলতেছিল যে আপু আমাদের শুটিং স্টার্ট হয়ে যাবে, ও তখন গান নিয়ে কথা বলছিল, আমি ছিলাম, ইমরান ছিল, সবাই নিয়ে কথা বলছিল। তো রাফি বলছে আমার একটা আইটেম সংও লাগবে, একটা কি যে করবো, কাকে দিয়ে করবো, আপু আকাশকে দিয়ে করবো। আচ্ছা আকাশ তো গান পাঠাচ্ছে, মানে আমার ওরকম হচ্ছে না। তারপর আকাশ আমার জন্য একটা গান করছে, তুমি কি শুনবা? তো বলে হ্যাঁ শুনি। ও যা শোনার সাথে সাথে বলে কি আল্লাহ আপু এটা আমার তুমি এতদিন শোনাও নাই কেন? সেটা তো আমার জন্য করা, আমি তো জানি না তোমার গান লাগবে অর সামথিং। দেন আকাশ সাথে সাথে আকাশকে রাফি ফোন দিল আকাশকে, রাফি আকাশ তুমি এই গানটা আমাকে কেন শোনালে না? বলে যেটা তো কনার গান, আমি কেন শোনাবো, আমি তো অলরেডি ওর কাছে দিয়ে দিয়েছি গানটা। তারপর যে না এটা আমি নিচ্ছি। দেন যেটা ছিল যে বিগিনিং এ যে একটা টা 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 এই মিউজিকটা ছিল না, অন্য একটা মিউজিক ছিল। দেন রাফি বললো যে না আপু আমার তো 80s এর টাইপের গান, আমার এই মিউজিকটা চেঞ্জ লাগবে। আকাশকে দিলাম ফোন, আকাশ না 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 একটা কড়া গান আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। জাস্ট আকাশ, আমি, রাফি সব আকাশের সাথে রাগারাগি শুরু হয়ে গেল। এক রাত আমাদের গেল ঝগড়াঝাটি করতে করতে, সকালে উঠে রাফি তো খুব ম্যানেজেবল, রাফি ফোন করে আকাশকে ম্যানেজ করে ফেললো, তার মিউজিকটা চেঞ্জ হলো কয়েকদিন পর। দেন এই হলো লম্বা স্টোরি। হ্যাঁ, এবং তারপরে ফাইনালি সে গান আসলো, এবং সবচেয়ে বড় ব্যাপার যে দর্শক ওড়াধুরা গানটা দেখলেন, টিজার দেখলেন, কিন্তু এই দুষ্টু কোকিল গান আর রিলিজ হলো না। এবং আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি ফোন করলেন যে মৌ আমাদের গানটা কি কিছু হয়েছে বা প্রেস কনফারেন্সে কি বলেছে? আমরা না কোনো গানের কথা তো হয়নি। রাইট, প্রেস কনফারেন্সের পরে রাফি, আমি বলছিলাম যে রাফি গানটা যদি ছাড়তা, ঈদের পর পর শো ছিল, আমি গাইতে পারতাম। বলে এত অস্থির কেন আপু তুমি, গান তো আসবে বলছি, তুমি এত অস্থিরতা করতেছো কেন? করে রেখে গেল। তো তোমার ট্রেলারের মধ্যে মানে লঞ্চের আগের দিন আমাকে বললো যে আপু তোমার জন্য কালকে সারপ্রাইজ আছে। কি আছে দেখো। তো দেখলাম যে ট্রেলারে ও গানটা বলছে যে ট্রেলারে দিয়ে দিচ্ছে। পরে দেখলাম যে জাস্ট ট্রেলারে আসলো 10-12 সেকেন্ড, উইদিন রাতের মধ্যেই দেখতেছি যে সবাই রিল করতেছে, সবাই মানে অবাক হয়ে যাচ্ছে, মানে সবাই পাঠাচ্ছে আরে দুষ্টু কোকিল দুষ্টু কোকিল। তাই এতটুকু জায়গা হয়ে যাচ্ছে। পরের দিন ছিল আমার লাইভ এনটিভিতে। আচ্ছা, আমি দেখি এত রিল আসতেছে, তারপর যে তারা তো গাইতেই পারি গানটা। দেন আমি লাইভে ওই গানটা গেয়ে ফেললাম, এন্ড দেন তো শুরু হয়ে গেল। বাকিটা আসলে গানটা অ্যাকচুয়ালি ট্রেলার থেকে হিট হয়ে গেছে। ওই যে 12 সেকেন্ডের যে ক্লিপিংসটা, ওই দুষ্টু কোকিল ডাকের কুকু কুকু, ওইটা ট্রেলার থেকেই হিট হয়েছে। এখন আমি একটু গানটা শুনতে চাই যে। ঠিক আছে চলো। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। থ্যাংক ইউ সো মাচ। মানে দুষ্টু কোকিলের বাইরে চলে আসি এবার। নিশ্চয়ই অনেকগুলো কাজ হয়েছে একসঙ্গে, আমি যতটুকু জানি যে কিছু গানের ভয়েস দিয়ে তারপরে দেশের বাইরে চলে গিয়েছিলেন, এবং দেশের বাইরে একটা লম্বা ট্যুর, সেই লম্বা ট্যুর একটা না বেশ কয়েকটা লম্বা ট্যুর শেষ করে তারপর আবার দেশে ফেরা হয়েছে। বাট আপকামিং কি প্রজেক্ট আসছে? এখন রোজার ঈদ চলে গেছে, কোরবানির ঈদ চলে গেছে, সিনেমা বের হয়ে গেল, সো বাকি যে সময়টা আমরা পার করবো আরো প্রায় 6টা মাস এই বছরের, কি কি প্ল্যান আছে, বা সিনেমার কোনো গান আসছে কিনা? সিনেমার গান আসছে। এখন যেটা হয় যে মন খুলে বলতে পারি না যে অমুক সিনেমাতে গান গেয়েছি, তমুক সিনেমাতে গান গেয়েছি, বিকজ এটা একটা থাকে, রেস্ট্রিকশন আছে। বাট করেছি, এর মধ্যে আপকামিং কয়েকটা মুভির গান আসবে, যেগুলোতে সুন্দর মিষ্টি কিছু গান আছে। এখন যেহেতু দুষ্টু কোকিল রিলিজ হয়ে গেছে, বেশ কয়েকটা গান আমি রেডি করে রেখেছিলাম। এখন মনে হচ্ছে যে আরেকটা মিউজিক ভিডিও করতে চাই, একটা ভালো একটা সুন্দর গান করা আছে, সেই গানটা করব। সেটা কি কোনো আইটেম নাম্বার হবে নাকি? না না, আইটেম সং তো অ্যাকচুয়ালি ফর মুভিজ, অ্যাকচুয়ালি ওটাতে আমি অ্যাক্ট করব, সো ওটা আমার সাথে যায় এমন ইমেজের। এখন ধরো আমি যখন এমনি ফিল্মের গান গাওয়ার সময় কিন্তু আমি যে কোনো গান গেয়ে ফেলতে পারি, যে কোনো ধরনের গান আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। লাইক ধরো গত রোজারিতে ভাইরাল বেবি গাইলাম, দর্শনা বণিক ডান্স করলো ওটাতে।
বাট আমার নিজের জন্য করলে কিন্তু আমি ওটা পারফর্ম করবো না, না। বিকজ আমার একটা আলাদা ইমেজে সবাই, আমার হ্যাঁ, মিউজিক হ্যাঁ। ভিডিওতে কিন্তু আমাকে একটা আলাদা ইমেজে দেখে সবাই। সো ওইভাবে চিন্তা করেই করব। আর যেহেতু সামার টাইম, দেশের বাইরে ট্যুরের কথা আছে, সো ওখানেও একটা টাইম দিতে হবে। তারপর ওখান থেকে এসে তো আবার ধরো বাংলাদেশের শো এর টাইম শুরু হয়ে যাবে, নভেম্বরে অক্টোবরের লাস্ট আসবে, থেকে হ্যাঁ, শুরু হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই তো মানে আমার কিন্তু মানে সব সময় তুমি দেখো যে ব্যস্ততার মধ্যেই থাকি, একদম কাজ চলছেই। আবার একটা নজরুলের গানের ভয়েস দিলাম, দুটো এটা প্রসঙ্গে একটু যেতে চাই যে নজরুলের গান বা নজরুল সঙ্গীত একটু একটু ভিন্ন আঙ্গিকে, বা আপনি তো আসলে নজরুল সঙ্গীত শিখেছেন সেই ছোটবেলাতে, সেই সময়ের গল্প যদি আমি যাই, সো সচরাচর তো এই গানগুলো নর্মালি করা হয় না, যখন করেন তখন কতটা? যেমন এইবার কোরবানি ঈদে বিটিভির আনন্দ মেলাতে একটা খুব সুন্দর একটা সেগমেন্ট ছিল, জাহিদ নীরব আমাকে ফোন দিয়ে বলল যে আপু এরকম একটা সেগমেন্ট আছে, মাতিম সাকিব রবীন্দ্র গাইবে, তারপর আপনি নজরুল গাইবেন এবং শফি মন্ডল উঠে একটা ফোক গান করবে, একটা কোলাবোরেশন হবে। আই ওয়াজ সো হ্যাপি। এটা একটা ব্যাপার। হ্যাঁ, তো মোর ঘুমো ঘুরে গানটা রেকর্ড করলাম কিছুটা। তো ওটা গাওয়ার পর আমার মিউজিক অ্যারেঞ্জমেন্ট এত ভালো লেগেছে, আমি বললাম যে এই গানটা আমি পুরো আঙ্গিক করতে চাই, এবং হয়তো খুব তাড়াতাড়ি আমি ওই গানটা হয়তো যেমন আমার প্রিয় যাই যাই বলো না একটা ভালো মিউজিক ভিডিও ছিল, এটাও আমি চাই যে একটা। এটা কি মিউজিক ভিডিও হবে নাকি শুধু গান? আমার ইচ্ছা আছে করার মিউজিক ভিডিও। তুফান কতবার সিনেমা হলে গিয়ে দেখেছেন? 3 বার এখনো পর্যন্ত। 3 বার ফুল ফ্যামিলি সহ? ফার্স্ট বার দেখলাম হচ্ছে ঈদের 3rd ডেতে, আমার কিছু প্রিয় মানুষজন, ফ্রেন্ড সার্কেল, মিউজিকের কিছু মানুষজন, সবাইকে আমি বললাম যে আমি ট্রিট দিব, ফিল্ম দেখাবো। তো নিয়ে গেলাম, দেখালাম। ফিল্মে ট্রিট? হ্যাঁ, ফিল্মে ট্রিট। তারপরের বার গেলাম স্পেশাল স্ক্রিনে, যেখানে শুধু আর্টিস্টদেরকে, কাস্ট এন্ড ক্রু, শাকিব ভাই নিজে ছিলেন সিনেমা দেখাতে, ওদিন গেলাম। আর তারপরে এই যে 4 দিন আগে গেলাম হচ্ছে ফুল ফ্যামিলি সবাই। আচ্ছা, মানে একদম ফ্রেন্ড সার্কেলের সাথে হয়েছে, পুরো ক্রুদের সাথে হয়েছে, মানে আর্টিস্ট এন্ড ক্রু, এবং অন্য সাথে আবার ফ্যামিলির সঙ্গে হয়েছে। নরমালি এই যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, যদি আমি বলি যে আগের সিনেমা এবং শাকিব খানের বর্তমানে এই নতুন যে সিনেমাটা বের হলো এবং তুফান, আসলে তুফান, আমরা তুফান শাকিব খানকেই দেখেছি, সো আপনি কি মন্তব্য করতে চাইবেন? আমি এখন মানে 100% শাকিব খান ভক্ত, সত্যি কথা। এর আগে অবশ্যই ওনার অনেক কাজ দেখেছি, এবং উনি বরাবরই কিন্তু অনেক ভালো অভিনেতা। বা তুফান দেখার পরে না লাইক মানে একটা নায়কের জন্য যেরকম লাগে, মানে মেগা স্টার যেহেতু আমরা তাকে বলছি, এক্স্যাক্টলি, হি ইজ আ মেগা স্টার। এন্ড এই সিনেমাটা দেখলে পরে আমার সাথে সবাই এগ্রি করবে যে কেন তাকে মেগা স্টার বলা হয়। ওনার যে একটা 25 বছরের একটা অভিজ্ঞতা, তার একটা ডেডিকেশন দিয়ে যে সে একটা জায়গাতে এত দিন ধরে কাজ করছে, যে পুরো পর্দায় দেখা যায়। মানে ওনার এখন তো বলাই যায় যে উনি 2টা ক্যারেক্টার প্লে করেছে ওখানে। মানে আমি একটা সময় ভুলেই গেছি যে একটা মানুষই 2টা ক্যারেক্টার করছে, আমার কাছে মনে হচ্ছে 2টা মানুষই 2টা। মানে এটা যে একটা কত বড় অভিজ্ঞতা সম্পন্ন অভিনয় শিল্পী না হলে এটা করা পসিবল না। ভয়েস থেকে শুরু করে চাল চলন, ইনোসেন্স, অ্যারোগেন্স, সবকিছু আলাদা, একেবারে ভিন্নভাবে করা। এটা আসলে একজন এক্সপেরিয়েন্স অভিনেতার পক্ষে সম্ভব। উনি একাধারে মেগা স্টার বলবো, মেগা স্টার বলে লাইক ওনার স্টারডম, ওনার অন্য সব মানে কমার্শিয়াল হিরো যেগুলো লাগে, বাট তার আলাদা কিন্তু উনি একজন অসম্ভব ভালো অভিনেতা। এখন যখন ধরো তুফান দেখছি, এখন খুঁজে খুঁজে ধরো ওনার মুভি বেশি দেখা হয় যে যখন দেখবা তোমরা ঢাকার বাইরে যাবা, যে কোনো হোটেলে আমাদেরকে যখন রাখা হয়, যে টিভিটা অন করবা দেখবা যে শাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমা চলছে। আমি কিন্তু খুব এনজয় করি, খুব ভালো লাগে, কারণ ওনার একটা আলাদা অভিনয়ের একটা মজা আছে দেখতে। বাট এখন যখন কিছু কিছু দেখি, উনি কিন্তু বরাবরই অনেক ভালো অভিনয় করতেন উনি, এবং বিগত দিনের বেশ অনেকগুলো সিনেমাতে ওনার ইমোশনাল কিছু সিন দেখে মাই গড এত ভালো অভিনয় করেছে। সো অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে যে তুফান দেখার পর যারা দেখেছে তারা রিলেট করতে পারবে আমার কথাগুলোর সাথে। একদমই, আমার কাছে মনে হয় যে একদম বাড়িয়ে বলা না যে আমি তুফানে গান করেছি সেই জন্য হয়তো বা আমি শাকিব খানের প্রশংসা করছি, তাই না। কিন্তু তুফানটা দেখার পরে যে আমি যে কথাগুলো বলছি ওনার সম্পর্কে, এটা যে কেউ আমার সাথে এগ্রি করবে। আমি পরমব্রতর একটা ইন্টারভিউ দেখছিলাম, ওনার ইন্টারভিউ করা হচ্ছে, ওই ইন্টারভিউতে উনি বলছিলেন যে 3জন নায়কের কথা, ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে জিৎ, দেব এবং হচ্ছে আমাদের শাকিব খান, 3জন হচ্ছে কমার্শিয়াল মেগাস্টার। মানে কমার্শিয়াল কথা চিন্তা করতে গেলে বা কমার্শিয়াল ফিল্ম চিন্তা করতে গেলে এদের নামগুলো চলে আসে। তবে ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় ব্লেসিং যে শাকিব খান তাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ডে বাই ডে, এটা বলতেই হবে যে আগে তিনি এখনকার টিভির মধ্যে অনেক বড় মেগাস্টার বলি, কারণ বিকজ উনি কমার্শিয়াল হিরো।
বাট ধরো যদি কমার্শিয়াল হিরোদের ধরো অনেক বেশি অভিনয় করার তো দরকার নাই, ডান্স করবে, হাঁটবে, চলবে, গোলাগুলি করবে, অ্যাকশন করবে, হয়ে যায়, কারণ ওনার ভক্তকুলটাই তাকে ওইভাবে নিয়ে যাবে। বাট যেমন ধরো সেদিন আমাকে কে যেন পাঠালো, ইমরান পাঠালো আমাকে একটা ক্লিপিংস, অনেক আগের সিনেমা, তখন শাকিব ভাই আরো মানে ইয়াং, ছোট, মান্না ভাই আর ওনার একটা সিন যেখানে উনি মান্না ভাইকে গুলি করছে, মানে উনির ভাই, আপন ভাইকে উনি গুলি করছে, এবং ওই সিকোয়েন্সটা আমি দেখলাম। ইমরান বলল যে দেখো, এরা আমার চোখ দিয়ে পানি চলে আসলো অভিনয়টা দেখে, বিকজ তখন মানে একটা মানুষ তাকে মেগাস্টার করতে এই পর্যায়ে আসতে তাকে অনেক ভালো অভিনয় করে, উনি রাতারাতি কিন্তু হয়ে যায় নাই, অনেক ভালো অভিনয়, ডান্স, রোমান্টিক সিন সবকিছু করে তারপর আজকে সেই জায়গাটা এসছে। সো অবশ্যই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে হি ইজ আ মেগাস্টার। এখন আমি কণা আপুর অভিনয়ের প্রসঙ্গে যাব, আমি জানি না এই প্রসঙ্গে যাওয়ার ফলে আমি মারগুতো খাবো কিনা, বাট তারপর আমি যেতে চাই, যদি আলটিমেটলি সঙ্গীত শিল্পী হওয়া না হতো, কণা আপু একটা সময় অনেক নাটক করেছেন, তাহলে কি আপনি অভিনয় শিল্পী হতেন? আমি জানি না, যেহেতু আমি মাঝখানে আমি ছোটবেলায় অভিনয় করেছি বেশ অনেকগুলো, তখনকার সময় অনেক পপুলার হয়েছিল, যেহেতু আমরা আর্ট কালচারের সাথে জড়িত ছিলাম, গানটা ছিল আমার মেইন সাবজেক্ট, বলে না যে মেইন সাবজেক্ট অপশনাল, তো অভিনয়টা ছিল অপশনাল ছিল, অভিনয় বা গল্প বলা, আবৃত্তি, যাই বলো, ডান্স, নাচও শিখেছি। মেবি গান যদি না গাইতাম হয়তো অভিনেত্রী হতাম, বাট বেশি দূর যেতে পারতাম না আমার কাছে মনে হয় অভিনয় করে। হ্যাঁ, কারণ ভালোবাসাটা কম অভিনয়ের প্রতি। যদি অভিনয়ের প্রতি আমার ভালোবাসা বেশি থাকতো তাহলে আমি গান পর্যন্ত আসতামই না, আমি অভিনয় থেকে যেতাম। এটাও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে কোনো কাজে তুমি যখন সফলতা অর্জন করবে ওটার প্রতি তোমার অনেক ভালোবাসা থাকতে হবে। অভিনয় করে প্রথম পারিশ্রমিক কত ছিল এবং গান গিয়ে প্রথম পারিশ্রমিক কত? এটা না বলতে পারবো না, কারণ আমার মনে আছে আমি গানে, আমার তো এইসব গান শিখি দিয়ে শুরু। হ্যাঁ, তো আমাদের একটা এপিসোডে 250 টাকা করে বিটিভি চেক হতো। হ্যাঁ, এটুক মনে আছে বিটিভিটা। আর নাটকেও তো আমি বিটিভি নাটকই করেছি, ওখানে কত ছিল আমার ঠিক মনে নাই, হয়তো 1000 বা 2000 এরকম ছিল মেবি। এই সপ্তাহে আর জিঙ্গেল গিয়ে প্রথম কোন জিঙ্গেল গিয়েছিলেন? জিঙ্গেলে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি, ওটা ছিল আমার এখনো মনে আছে, ওটা হচ্ছে ইমন সাহা ভাইয়া একটা রাজধানী টেক্সটাইলস এর একটা জিঙ্গেল ছিল, ওখানে আমি 700 টাকা পাইছিলাম। ওয়াও, সেটা কি মনে আছে এখন জিঙ্গেলটা? একটা ক্লাসিক্যাল টান ছিল, আর কিছু ছিল না। শ্রুতি 2 তে রেকর্ডিং হয়েছিল। এই পর্যন্ত আপনার জিঙ্গেলের সংখ্যা কত হবে? আমি বলতে পারবো না, অসংখ্য, আমার জানার মতে অসংখ্য। কোনো আইডিয়া নাই সংখ্যা সেটাও জানি না। আজকে আমাদের প্রোডিউসার যিনি এই শো এর, তিনি আমাকে একটা রিকোয়েস্ট করেছেন একটা গান আপনাকে দিয়ে গাওয়াতে, এবং গানটা আমার অসম্ভব প্রিয়, আমি কালকেও শুনছিলাম, কারণ এখন তো বৃষ্টির সময়, সো এই গান শুনলেই মনটা অন্যরকম হয়ে যায়। চলো বৃষ্টিতে ভিজি, হুমায়ুন আহমেদের সে আমার আছে জল সিনেমার গান, একটু কি গাইবেন নাকি এই মুহূর্তে? হ্যাঁ, যদিও আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার সাইনাসের ভীষণ প্রবলেম চলছে, এটা খুবই কঠিন গান। আচ্ছা, গানটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা। আই এম ভেরি লাকি যে স্যারের কথায় আমি গান গাইতে পেরেছি, আর হাবিব ভাইয়ের সুর করা, হাবিব ওয়াহিদ। শুনবো। যদি ডেকে বলি এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে, করুণ ধরা দৃষ্টিতে, আসবে না তুমি জানি, আমি জানি, অকারণে তবু কেন কাছে রাখি, কেন মরে যাই তৃষ্ণাতে, এই এসো না চলো জলে ভিজি, শ্রাবণ রাতে বৃষ্টিতে। আসবে না তুমি, আসবে না তুমি জানি, আমি জানি। খুবই অসম্ভব চমৎকার একটি গান। আর শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার, মানে আমার
কি বলবো আসলে, কিছু কোনো ভাষা নেই তাকে নিয়ে কিছু বলার। অন্য গল্পে যাব একটু। এত গান, অভিনয়, সবকিছু, এখন যদি কেউ এসে বলে যে কণা একটা চমৎকার সঙ্গীত শিল্পীর জীবন নিয়ে একটা কিছু হবে, সেখানে আপনি আপনার নিজের জীবনের ছায়া খুঁজে পাবেন কিন্তু অভিনয় করতে হবে, তাহলে কণা আপু কি করবে? জানি না, ইদানিং এই কোয়েশ্চেনটা আমাকে ইন্টারভিউতে প্রায় জিজ্ঞেস করছে যে অভিনয় করবেন কিনা, কারণ কেন। বাট এখন যদি বলো, ধরো আমি যদি ওয়েব সিরিজ গুলোর কথা বলি বাংলাদেশে, কিংবা বাংলাদেশের ডিরেক্টরদের কাজ এত উন্নত মানের কাজ করছে সবাই, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে লাইটিং, কালার, এভরিথিং আমরা যেগুলো দেখছি বাসায় বসে, ওটিটিতে যে কাজগুলো হচ্ছে, ইনফ্যাক্ট মুভিরও বিভিন্ন ধারার মুভি হচ্ছে, সো ওয়াই নট, যদি ভালো লাগে। দর্শক আপনারা কিন্তু সাক্ষী, আমি কিন্তু আজকে কথা বলেছি এবং এই প্রথম এই প্রশ্নটাকে আমি এর আগেও করেছি, বাট ফর দ্য ফার্স্ট টাইম কণা আপু নিজে বললো যে হ্যাঁ, হোয়াই নট। সো ডিরেক্টররা নিশ্চয়ই দেখছেন। আমি এটা মজা করে করে মাঝে মাঝে একদিন রাফিকে বলতেছি, রাফি শোনো, এরকম একটা সিন রাখবো, আমি 10 মিনিটের জন্য আসবো, এসে আমি হেসে খেলে চলে যাবো, হ্যাঁ, তারপর লাস্টে দেখা যাবে মার্ডারটা আমিই করছি, বুঝছো? ও বলে কি, বাহ, সিনেমার কাহিনী তুমিই লিখে দিতেছো, তুমি সব বলে দিচ্ছ। হ্যাঁ, একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হবে, আসবে এবং পরে আবিষ্কার করলো সবাই যে এরকম কিছু হলো। বিকজ এখন ধরো তুমি, আমি তুফানের কথাও যদি বলি, আমাদের বাংলাদেশের অনেক অনেক গুণী অভিনেতারা কিন্তু ওখানে 1 সিন 2 সিনের কাজ করেছে। আপনি আমাদের ইয়া ভাইয়ের কথা চিন্তা করেন যে লাবলু ভাই 1 সিনে ছিল, শাওন ভাই ছিলেন, আমাদের গাজী রাকায়েত ভাই তো একটা ভালো ভাইটাল ক্যারেক্টার করেছে, শহীদুজ্জামান সেলিম ভাইয়া, সুমন আনোয়ার, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, এবং ওনারা যে ক্যারেক্টার গুলো করেছেন, যেমন সুমন আনোয়ার একটা সিনেই ছিলেন, কিন্তু ওই সিনটা মনে রাখার মতো, ওনার ডায়লগ গুলোও মনে রাখার মতো। ইভেন শহীদুজ্জামান সেলিম বলো বা লাবলু ভাইয়ের একটা ডায়লগ ট্রেলার থেকে হেঁটাই তুই কিডারে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, তো এটা না ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর অ্যাকচুয়ালি, যে ডিরেক্টর তোমাকে কিভাবে ইউটিলাইজ করছে ওই মুভিটা। একটা সিনও অনেক ইম্পর্টেন্ট, একটা সিনের একটা ডায়লগ, একেবারেই তাই। আর আমাদের তো প্রতিদিনই অনেক অ্যাক্টিং করতে হয়, কিছু করার নাই। একটু যদি আসি পরিবার প্রসঙ্গে, মানে পরিবার, যারা আমরা আসলে মিডিয়াতে কাজ করি, আমরা একটা বড় সাপোর্ট পরিবারের, এবং পরিবার আমাদের একটা অনেক বড় সাপোর্ট, এটা তো সবসময় অবশ্যই স্বীকার করবেন। সো যেই সময়টা শুরু করলেন, ওই সময় পরিবার কেমন ছিল, এবং এই যে এত লম্বা পরিক্রমায় এত সাকসেস, এত অ্যাওয়ার্ড, এত প্রশংসা, দর্শকের ভালোবাসা, পরিবার এখন কতটা আপ্লুত হয় বিভিন্ন অর্জনে? হ্যাঁ, অফকোর্স, পরিবার ছাড়া তো আমি এত দূর পর্যন্ত আসতেই পারতাম না। আমি যে ভালো গান গাইতে পারি বা আমাকে গান শেখাতে হবে, এগুলো তো আর আমি ছোট একটা মানুষ আমি তো বলতাম না। আমার তো 4 বছর বয়স ছিল, আব্বু-আম্মুই করেছে। বাট যেটা ছিল যে আমাদের সময়টা ছিল যে আমরা অনেক রুটিনে চলতাম, লাইক ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে 10 মিনিট হলেও গানের সারেগামা করে যেতে হবে। এখন কি সেই রুটিনটা মানে কোনা? না, আমার আব্বু খুবই বিরক্ত। আব্বু তো মাঝে মাঝে মানে ডায়লগ দেয়, দরজার সামনে দিয়ে আসবে আর যাবে, বলবে রুনা লায়লা সাবিনা ইয়াসমিন যদি এরকম ঘুমাইতো তাহলে আর এত পর্যায়ে আসতে পারতো না। তো বুঝি যে মানে কয়েকদিন বেশি হয়ে গেলে তাছাড়া রিয়াজ করার টাইম হয়ে গেছে, এখন আব্বু তো দিবে। একদম, তো এখনো পর্যন্ত আছে ওইটা। অফকোর্স আব্বু আম্মু এখন অনেক আপ্লুত হয়। সামটাইম আব্বু কোথাও গেলে বলে যে আমি কণার বাবা, তো ওই যে সম্মানটা পায়, এটা আব্বু এনজয় করে, এটা অন্যরকম। সেটা আমার জন্য অনেক, আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, আমি কিছু তো একটা করতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই জন্যই হয়তোবা ধরো আমি যখন আব্বু মুখে বলে যে ও আচ্ছা আপনার মেয়ে, আব্বু প্রাউড ফিল করে, তখন আমার এই জায়গাটার প্রতি আরো বেশি সিনসিয়ার হয়ে যায় যে হ্যাঁ আমাকে অলওয়েজ ভালোই করতে হবে, অথবা আমাকে ভালোই থাকতে হবে, আমাকে সবকিছু খেয়াল করে চলতে হবে, যেন আমার বাবা যেন সবসময় প্রাউড ফিল করতে পারে। এক্স্যাক্টলি, এটা সবসময় মাথায় রাখাটা খুব জরুরি। যেহেতু শ্রদ্ধেয় রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন ম্যামের কথা চলে এলো, শ্রদ্ধেয় রুনা লায়লা দুষ্টু কোকিলের প্রশংসা করেছেন, এই প্রসঙ্গে যদি একটু যাই। আমি ম্যামকে পাঠিয়েছিলাম, এবং ওনার ক্যারিয়ারের উনি একটা বড় উনি 60 ইয়ার পার করেছেন ওনার সঙ্গীত জীবনে। হ্যাঁ, এটা বিশাল ব্যাপার, বিশাল, এটা ভাবাই যায় না। না একদম। তো আমি ম্যামকে পাঠিয়েছিলাম গানটা, কারণ এই যে ধরো যদি আইটেম গানের কথা বলি অথবা ধরো ডান্স নাম্বার বলি, এগুলা কিন্তু রুনা ম্যামের থেকেই কিন্তু এই যে এক্সপ্রেশন গুলো আমার অ্যাডপ্ট করা। এবং দর্শক আজকে এসে বলছিলেন মৌ তোমার জন্য তাড়াহুড়ে আমি আংটি পড়তে ভুলে গেছি। আমরা আপনি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম না, আংটি পড়তে হবে, বলে না মৌ এটা তো হতে হবে না, বলো যে আমি তো ওনার মতোই হতে চাই, আমি ওর জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমি পড়ি নাই আংটি। সো যেটা বলছিলাম ধরো ওই যে ফাগুন মাসে কাঁচা বাসে এই যে একটা এরকম আছে, হ্যাঁ
চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলন। হ্যাঁ চোখে, এরকম আছে না হ্যাঁ, একটা। এইগুলা কিন্তু আমরা ছোটবেলায় রুনা ম্যামের কণ্ঠেই শুনতাম বিভিন্ন গানে, এই যে এই এক্সপ্রেশন গুলো দেওয়া, মানে সিলেবাসের মতো মুখস্থ করে শিখতাম এই ব্যাপারগুলো। সো এই যে ধরো এই গানগুলো আসছে, সাহস করে না একবার পাঠাবো নাকি পাঠাবো না, পাঠাবো নাকি পাঠাবো না, কারণ ম্যাম কিন্তু খুবই আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, কিন্তু উনি কিন্তু ইয়াংদেরকে বেশ- তিনি খুবই পছন্দ করেন, তাদের জন্য গান হ্যাঁ, সুর করেন। এবং উনি কিন্তু ফেসবুকে মেসেঞ্জারে উই আর ভেরি ব্লেসড যে রুনা ম্যামকে আমরা সরাসরি টেক্সট করতে পারি উনি, এবং দেখে উনি অ্যান্সার করেন। তারপর আমি পাঠাবো না করতে করতে ওখানে আগে পাঠিয়ে দিলাম, ম্যাম মাই নিউ সং ফর মুভি। আমি দেখলাম যে 2 ঘন্টা পরে উনি আমাকে টেক্সট ব্যাক করেছে, ভেরি নাইস। তার মানে ম্যাম তো অ্যাটলিস্ট শুনেছে, তো ওইটাই আমার জন্য অনেক বড় ছিল। তারপর দেখলাম যে আমাদের এক সাংবাদিক ভাই মাজিদ রনো, উনি মাসিদ রনো, ও ইন্টারভিউ নিল। ওখানে ও জিজ্ঞেস করেছে যে ম্যাম এরকম একটা গান তো খুব ভাইরাল হচ্ছে, খুব জনপ্রিয় হয়ে গেছে, কনার গাওয়া দুষ্টু কোকিল। তখন উনি বলেছে হ্যাঁ আমি গানটা শুনেছি, এক্সপ্রেশন ভালো ছিল। তো এইটা আমার মিনস আ লট পাওয়া। অবশ্যই কারণ অবশ্যই ম্যামের এই ধরনের গানগুলো শিখে শিখে মানে ধরো ক্লাসিক্যাল তো শিখতাম, নজরুল শিখতাম, রোমান্টিক গান গাওয়া শিখেছি, এই গানগুলো আয়ত্ত করেছি ওনাকে শুনেই। কিন্তু কনার ভালো বন্ধু কারা মিডিয়াতে? আমার তো অনেক ভালো বন্ধু ভাগ্য, তুমি তো জানো, তুমিও আমার ভালো বন্ধু। নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের অনেকদিন দেখা না হলে টেক্সট করি যে মো চলো হ্যাং আউট করি। আমার অনেক ভালো বন্ধু আছে। এখন যদি বলো ইমরান আমার খুব ভালো বন্ধু, যদিও আমার ছোট ভাই। আমি অনেক ছোট, কোনো ব্যাপার না সেটা, এটা বন্ধু তো বন্ধু, বন্ধু তো বন্ধুই। হ্যাঁ, তো ইমরান খুব ভালো বন্ধু, নুসরাত ফারিয়া, তারপর মোনালিসা এখন বাংলাদেশে দেখছো সবাই, হ্যাঁ সারাক্ষণ একসাথে থাকে, ছবি। তাও আমার ভালো ফ্রেন্ড। রুমানা অনেকদিন ধরে আমেরিকায় থাকে, বাট সেও আমার খুবই ভালো ফ্রেন্ড, যদি মিডিয়ার কথাই বলি। তারপর এরকম আরো অনেকেই আছে যারা আমাদের সাথে চলাফেরা করে সারাক্ষণই, তারা আমার সবচেয়ে ক্লোজ আর কি। আমি একটা জিনিস অলওয়েজ বিলিভ করি মৌ, যে আমি একটা জায়গায় ছোটবেলা থেকে কাজ করছি, এটা আমার একটা বিশাল পরিবার, এটা বলার জন্যই বলা না যে কথাগুলো। আর আমার কাছে মনে হয় তুমি অ্যাজ আ শিল্পী বা অ্যাজ আ আর্টিস্ট, তুমি শুধু দর্শকের ভালোবাসাই পাবা, দর্শকরাই তোমাকে ভালোবাসবে, তুমি বলে দিলা যে দর্শকরা আমার সব, কিন্তু তোমার সব হওয়া উচিত তুমি যেই জায়গাটাতে কাজ করছো তারাই তোমার পরিবার, তারা তোমাকে ভালোবাসতে হবে। আদারওয়াইজ তাদের সাথে ভালোবাসার সম্পর্কটা ঠিক না থাকলে তুমি দর্শক পর্যন্ত পৌঁছাতেই পারবে না, তাদের সাথে কাজ যদি তোমার না হয়। একদমই তাই। কাজের বাইরেও অনেক ভালো সম্পর্ক, সবাইকে নিয়ে আমরা আসলে একটা পরিবার, একসঙ্গে পথ চলে। আমরা একদম শেষে আছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনবো, তারপরে ও টাকা তুই আমার কলিজার জান দিয়ে শেষ করবো। সব আইটেম গান আছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। দর্শক শ্রোতাদেরকে একটা কথাই বলবো, আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এতগুলো বছর, আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং প্রত্যেকবারই আপনারা আমাকে সারপ্রাইজ করছেন। আমি ভাবছি যে এই বুঝি আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই মনে হয়েছিল, বাট প্রত্যেকবারই দেখছি যে না, আপনারা আমাকে ভালোবেসে এগিয়ে দিচ্ছেন। সো আমি এই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি সেই দোয়া করবেন। আমিও চেষ্টা করব যেন আপনাদের ভালোবাসায় মানটা রাখতে পারি। সবাই ভালো থাকবেন। আমি আর লাস্ট দুটো প্রশ্ন মাথায় করতে চাই। কনার এই ক্যারিয়ারে, এত বর্ণিল ক্যারিয়ারে, তিনি আসলে 3 জন মানুষকে যদি মানে তাকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলি, তাহলে কোন 3 জন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন? এটা বলা যাবে না মো, এটা খুবই স্পেসিফিক, আমি নামই বলতে পারবো না। অবশ্যই আমার পরিবারের, আমি কাকে রেখে কার কথা বলবো, যদি একটু বাড়াই আমি 5 জনের কথা বলি তাহলে তাও বলা যাবে না, কারণ অনেকেরই অনেক ভূমিকা আছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক ভূমিকা আছে। পরিবারের বাইরে, পরিবারকে তুমি একেবারে আলাদা করবে, কারণ পরিবারের কথা আমি আনছি না, পরিবারের বাইরেও যদি আমি বলি, এক এক ধাপে এক একজনের অনেক অবদান আছে, সেটা আমি কাউকে স্পেসিফিক বলতে পারবো না। আমার যারা মিউজিক ডিরেক্টররা আছেন, যারা লিরিসিস্টরা আছেন, তারা যদি আমার প্রতি আস্থা না রাখতো, তারা যদি আমাকে কাজ করার সুযোগ না দিত, এই পর্যায়ে পর্যন্ত আমি হয়তো আসতেই পারতাম না। আমাকে তো কাজগুলো প্রুফ করে আসতে হয়েছে। এক্স্যাক্টলি। সো আমি অনেক অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। আর যদি বলি যে আপনার পরবর্তী প্রজন্মের কাদের গান আপনার ভালো লাগে, তাহলে কার কার নাম আসবে? অনেকের গান ভালো লাগে, লাইক ইমরান কি পরবর্তী প্রজন্ম হয় নাকি না, আমি এটা খুব কঠিন বলাটা, তাই না? মেয়েদের মধ্যে তো অনেকেই ভালো করছে, লাইক ধরো আতিয়া আনিশা ভালো করছে, অবন্তী স্মৃতি ভালো করছে, আমাদের লিজা খুব ভালো গান গায়, লুইপা ভালো গান গায়, ঝিলিক ভালো গান গাচ্ছে, অনেকে ভালো গান গাচ্ছে, আনিকা, অনেকে। অনেক ধন্যবাদ আরো একবার। আমি শেষ করব, তারপর গান শুনবো। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। মোহাম্মদ এন্ড সান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিভিএস স্পটলাইট থেকে এই মুহূর্তে কোথাও যাবেন না। আমরা এবার কনাপুর কণ্ঠে গান শুনবো।
সামনে পেছে ডাইনে বামে, কি যায় এই মন কেউ কি জানে। আর সামনে পিছে ডাইনে বামে, কি যায় এই মন কেউ কি জানে। কোথায় শান্তি সুখ যে কিসে, শুই না যা আজ নাচে গানে। না না না, সব দিবি বইলা পারবি না পটাইতে, হাসি পায় পায় হাসি তোদের মিঠা কথাতে। চলো না সবই যে চলো না, বাহানা করি না আজাইরা প্রেম আর করি না। ও টাকা তুই আমার কলিজার জান, ও টাকা তুই আমার কলিজার জান, ও টাকা তুই আমার আসমানের চাঁদ, ও টাকা তুই আমার কলিজার জান।